আমি কোনো কথা শুনতে চাই না ইন্সপেক্টর। আপনার এরিয়ার ভেতর একজন গুন্ডা যা খুশি তাই করে যাচ্ছে, আর আপনি ওকে মদত দিচ্ছেন। সম্পূর্ণ মিথ্যা কথা স্যার। আপনি বিশ্বাস করুন, পুলিন মন্ডলের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমার মনে হয় আমার বিরুদ্ধে আপনার কাছে কেউ কান ভাঙাচ্ছে। চুপ করুন। মনে রাখবেন, আমি নাকে তেল দিয়ে ঘুমিয়ে নেই। আপনি ইমিডিয়েটলি পুলিন মন্ডলকে অ্যারেস্ট করুন। কিন্তু স্যার, পুলিন মন্ডলের এগেইনস্টে আমি যদি কোনো ক্লু না পাই, তাহলে তাকে অ্যারেস্ট করব কিসের বেসিসে? ক্লু খোঁজার দায়িত্ব আমার নয়, আপনার। আর সরকার বোধহয় আপনাকে ঠিক এই জন্যই বসে বসে মাইনে দিচ্ছে। হ্যাঁ, সেটা ঠিকই স্যার, কিন্তু আই সে উইল ইউ অ্যারেস্ট পুলিন মন্ডল, অথবা আপনার এগেইনস্টে স্টেপ নেব কিনা সেটা আমি ভেবে দেখছি। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, কেঁচো খুঁড়তে খুঁড়তে না সাপ বেরিয়ে পড়ে। না না স্যার, আমি দেখছি স্যার, আমি দেখছি কি করা যায়। আসলে ওকে নয় অ্যারেস্ট করলাম, কিন্তু কোর্টে তুললে ওর এগেইনস্টে এভিডেন্সের প্রয়োজন পড়বে। ভীষণ। আমি ইন্সপেক্টর অলোক সেন বলছি স্যার। হ্যাঁ অলোক, বলো। তা এত রাতে কি মনে করে? এদিকে একটা বিপদ হয়ে গেছে স্যার। আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। 24 ঘন্টার মধ্যে আপনাকে অ্যারেস্ট করতে না পারলে আমার চাকরি মায়ের ভোগে স্যার। তোমাকে এর জন্য আমি এতদিন টাকা দিয়ে পুষেছি, আমার 12টা বাজাবার জন্যে? এখন তুমি আমাকেই অ্যারেস্ট করার হুমকি দিচ্ছ? ভালো করে শুনে রাখো অলোক, আমার গায়ে যদি এতটুকু আঁচড় লেগেছে, তাহলে এতদিন ধরে আমার যত টাকা তুমি হজম করেছো সব আমি টেনে বার করবো। আমার কিছু করার নেই স্যার। এখন আমি যা বলছি তাই করুন, এতে আপনার আমার দুজনেরই মঙ্গল হবে। দাঁড়া, তোকে খুব তাড়াতাড়ি মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শোনাচ্ছি। এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, এখন আমাকেই চবল মারতে চাইছে। দাঁড়া, তোর বিষ দাঁত আমি ভাঙছি নচ্ছার কোথাকা। কি বললে রে? সরি স্যার, সরি সরি স্যার, সরি স্যার, সরি সরি। বেরো, বেরো গাড়ি, বেরো। তোর যত মাস্তানি করার করেছিস, এবার তোর রিটায়ারমেন্টের সময় এসছে। কেন, তুই যে শহরে সব মাস্তানদের ঠেকা নিয়ে বসে আছিস তা বলতে পারিস? তুই তো জানিস এই অঞ্চলের দেখভাল করার দায়িত্ব আমার। ওই ইউনিফর্মটা পরে অনেকেই লম্বা চওড়া কথা বলতে পারে। ওই ইউনিফর্মটা ছেড়ে আয়, তারপর দেখছি তোর কত মূল্য। ঠিক আছে, এরপর তোর সাথে ইউনিফর্ম ছাড়াই দেখা হবে। আমি বলেছিলাম তোকে
আসবো। এসছি। পিঁপড়ে যখন মরার সময় হয় তখন তার পাখনা গজায়। কি হচ্ছে এটাকে? আমার উপর তোমাদের ভক্তি ভালোবাসা আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে আমি জানি না, তাই বেঁচে থাকতে থাকতে আমার অতীত দিনের ফেলে আসা দিনগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমি ছিলাম অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। আমার বাবা ছিলেন মেদিনীপুরের বিদ্যাসাগর স্কুলের ক্যাডারি। বাবার অকাল মৃত্যুর পর সে চাকরিটা আমি পাই। কোন রকম আমাদের সংসার চলে যাচ্ছে। আমাদের সংসার বলতে আমি আর আমার মা ঠিক এই সময় পিড়াপিড়ি করতে থাকেন রমাকে বিয়ে করার জন্য। রমাকে আমার পছন্দ ছিল, বিয়েও করে। ফুলসজ্জার রাত্রি হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। সঞ্জয় বাবু, আপনার মার অবস্থা কিন্তু খুবই খারাপ, ওনাকে শহরে নিয়ে গেলেই ভালো হয়। হ্যাঁ, শহরে? হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবেন হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সে রাত্রে আমি মাকে নিয়ে শহরে চলে গেলাম। দুদিনের মধ্যে মা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু একটা চূড়ান্ত দুঃসংবাদ যে আমার জন্য অপেক্ষা করছিল আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। হঠাৎ খবরের কাজ খুলে দেখলাম মেদিনীপুরের সমস্ত গ্রাম বন্যায় ভেসে গেছে। আমি মাকে ফেলে ছুটলাম গ্রামে। কোথায় গ্রাম, কোথায় ঘর, কোথায় বাবার রমা? আমি পাগলের মতো ঘুরে বেড়াই রমাকে খুঁজে পাবার জন্য, কিন্তু পাইনি। শেষে না পেয়ে ফিরে আসে আবার মার কাছে। ধীরে ধীরে একটা চাকরিও পেয়ে যায়। রাত জেগে পড়াশোনা করে এমএ পাস করি। তারপর ভাগ্যের জোরে একটা বেসরকারি ফার্মে চাকরি পায়। সেই ফার্মের মালিক ছিলেন সুরেন্দ্রনাথ বসু, দেবতুল্য মানুষ। আমার উপর ছিল তার অগাধ বিশ্বাস। তারপর হঠাৎই একদিন তিনি তার মেয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। এভাবে জীবনটাকে নষ্ট করুন না। যা ঘটেছে তা কাউকে বলার প্রয়োজন নেই। আমি জানি তুমি মাধুরীকে বিয়ে করে আরো সুখী হবে। ভাববার জন্য কিছুদিন সময় চেয়ে নিলাম। বাড়িতে এসে মাকে সব বললে মাও বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু এভাবে তো সারাটা জীবন চলতে পারি না সঞ্জু। রমাকে খোঁজার জন্য কম চেষ্টা তো তুই করিসনি। 3 বছর হয়ে গেল, কোনো হদিশ নেই। রমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় মা। ওর ঋণ আমি কোনোদিনই। ওর ঋণ আমিও হয়তো এই জীবনে শোধ করতে পারবো না, কিন্তু বাবা তোর সামনে যে অনেকটা জীবন পড়ে আছে। তাছাড়া মাধুরীর বাবা সুরেন বাবু, তার কাছেও তো তুই ঋণী। মাধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েও গেল। সবসময় ভাবতাম যে ভালোবাসা আমি রমাকে দিতে পারিনি সেটা যেন আমি মাধুরীকে দিতে পারি।
ঠিক এই সময় মাধুরীর কোল আলো করে আমাদের প্রথম সন্তানের জন্ম হয়। এই সুখবরটা মাকে দেবার জন্য আমি হাসপাতালের বাইরে আসি। বাইরে যে আমার জন্য আরেকটা খবর অপেক্ষা করছিল সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হঠাৎই রমার সঙ্গে আমার দেখা হয়ে যায়। আমি আমার নিজের চোখে বিশ্বাস পর্যন্ত করতে পারিনি। রমাকে দেখে সেদিন যেরকম আমি আনন্দ পেয়েছিলাম, তেমনি নিষ্পাপ মাধুরের মুখটা মনের মধ্যে ভেসে আসাতে নিজের উপর ধিক্কারের জন্মেছিল। রমাকে সব কথা খুলে বলে আমি মেদিনীপুরে ফিরে যাব, কিন্তু তুমি মাধুরীকে কিছুতেই কষ্ট দেবে না? না না, এ হতে পারে না রমা, এ হতে পারে না। তোমাকে এখানে একা পেলে আমি যেতে পারবো না। তুমি আমার পাপের বোঝার পারছো না, প্লিজ। তুমি কোনো পাপ করনি, কোনো পাপ তুমি করনি। আমি রমা, রমা, রমা। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি আমাকে একটা কথা দাও। তুমি আর আমি ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিনও জানবে না আমরা দুজন স্বামী স্ত্রী। আজ পর্যন্ত রমা কোনোদিন স্ত্রীর অধিকার দাবি করেনি, আর আমিও চাইনি রমাকে ঠকাতে।